আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। বাংলাদেশের রাজনীতি একটি ইতিহাসে পূর্ণ প্রবাহমান ঝড়ের মতো। মুক্তিযুদ্ধের পর থেকে দেশটি বহু রাজনৈতিক ধাক্কা, নির্বাচন বিচ্ছিন্নতা এবং ক্ষমতার লড়াইয়ের মধ্য দিয়ে গেছে। তবে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো দেশের জন্য এক নতুন অধ্যায় সূচিত করছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি 2009 থেকে 2024 সাল পর্যন্ত ক্ষমতার চূড়ান্ত শীর্ষে ছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পালানো রাজনীতিবিদ হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন। 78 বছর বয়সী এই নেত্রীকে, যিনি দীর্ঘ 15 বছর লৌহ শাসন করেছিলেন, ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের উপর নিরাপত্তা বাহিনীর হত্যাযজ্ঞের জন্য দায়ী হিসেবে দণ্ডিত করা হয়েছে। প্রায় 1400 জন নিহত হয়েছিল, যার মধ্যে অনেকেই নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির গতিপথ নিয়ে আল জাজিরার বিশ্লেষণ নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন, এখনও আত্মসমর্পণ করেননি এবং দোষ স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি আইসিটির রায়কে পক্ষপাত দুষ্ট এবং রাজনৈতিকভাবে প্রভাবিত হিসেবে অভিহিত করেছেন। হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশে হাজার হাজার মানুষের কাছে ন্যায়ের প্রতীক হলেও ভারতের সম্ভাব্য প্রত্যর্পণ অস্বীকারের কারণে হতভাগ্য পরিবারগুলো তাদের প্রিয়জনের হত্যার পূর্ণ হিসাব নিতে পারবে না। হাসিনার দণ্ডনীয় শাসন শুধু ব্যক্তিগত ক্ষমতার সীমিত প্রয়োগ ছিল না, এটি ছিল একটি রাজনৈতিক সংস্কৃতি যেখানে রাষ্ট্রীয় সংস্থা, আদালত এবং নিরাপত্তা বাহিনী ব্যবহৃত হতো বিরোধীদের মত দমন ও নিপীড়নের জন্য। আইসিটির যাত্রা স্বয়ং হাসিনার উদ্যোগে শুরু হয়েছিল 2010 সালে, যাতে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সঙ্গে যোগসাজশকারী বাংলাদেশিদের দোষী সাব্যস্ত করা যায়। কিন্তু একই আদালত হাসিনাকেও দোষী সাব্যস্ত করল। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে হাসিনা এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করেছেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের শাস্তি দেওয়ার জন্য। তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দুর্নীতি মামলায় কারাবন্দী হন এবং দেশের বৃহত্তম ইসলামী দল জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না এবং পরে নিষিদ্ধ হয়। এছাড়া নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসকে 2024 সালে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে সাজা দেয়া হয়, যা রাজনৈতিক প্রেক্ষাপটে অনায়াসভাবে বলা হয়। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা ডক্টর ইউনুসের উদ্যোগ ছিল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়ন করা, কিন্তু হাসিনা তার রাজনৈতিক শত্রু হিসেবে ডক্টর ইউনুসকে লক্ষ্যবস্তু বানিয়েছিলেন। হাসিনা ও আওয়ামী লীগ দীর্ঘকাল ধরে ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করতেন, কিন্তু 2009 থেকে 2024 সাল পর্যন্ত তার শাসনামলে এই ধর্মনিরপেক্ষতা প্রায়শই ব্যবহৃত হয়েছিল রাজনৈতিক বিরোধী এবং ইসলামী দলগুলোকে দমন করার কাজে। জামায়াতে ইসলামী নেতাদের একটি পুরো প্রজন্ম আইসিটির মাধ্যমে ফাঁসি দেওয়া হয়। বিশ্লেষক আরমান আহমেদ লিখেছেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতাকে স্বাধীনতার আদর্শ থেকে নিয়ন্ত্রণের ঘটনায় রূপান্তরিত করেছে। যখন ক্ষমতা একটি একক দলের সঙ্গে সমর্থক হয়ে যায়, তখন ধর্মনিরপেক্ষতার নৈতিক কর্তৃত্ব ধ্বংস হয়ে যায়। হাসিনার শাসনামল বিশেষত মানবাধিকারের ক্ষেত্রে বিতর্কিত ছিল। 2009 থেকে 2022 সালের মধ্যে নিরাপত্তা বাহিনী দ্বারা অন্তত 2597 জন নির্বিচারভাবে নিহত হয়। 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নামে পুলিশের একটি বিশেষ বাহিনীকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শাস্তি দেওয়ার তালিকায় অন্তর্ভুক্ত করে। অধিকার সংস্থাও সরকারের সমালোচনার শিকার হয়েছিল। 2023 সালে সংস্থার 2 প্রতিষ্ঠাতা কারাবন্দী হন। বিশিষ্ট ফটোগ্রাফার ও মানবাধিকার কর্মী শহীদুল আলম 2018 সালে সরকারের বিরুদ্ধে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের সমালোচনা করার কারণে তাকে জেলে পাঠানো হয়। যখন 2023 সালে জুলাই মাসে চাকুরির কোটা সম্পর্কিত সরকার বিরোধী আন্দোলন শুরু হয়, হাসিনা নিরাপত্তা বাহিনী প্রয়োগ করেন এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার পরিবর্তে ড্রোন, হেলিকপ্টার এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে তাদের দমন করেন। হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়। এই নির্যাতন জনসাধারণকে আন্দোলনের দিকে প্ররোচিত করে এবং হাসিনার পতন নিশ্চিত হয়।
হাসিনার রাজনৈতিক জীবন শেষ হয়ে গেছে, কিন্তু তার উত্তরাধিকার দেশটির জন্য এক নতুন চ্যালেঞ্জ। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করেছিলেন এবং 1980-র দশকে সামরিক শাসক হুসাইন মোহাম্মদ এরশাদের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে 2009 সালে ক্ষমতায় ফেরার পর তিনি উন্নয়ন বনাম গণতন্ত্র নীতি অনুসরণ করেন। হাসিনা দেশের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন, অস্ত্রধারী গোষ্ঠীর উপর দমনপীড়ন চালিয়েছেন এবং অর্থনৈতিক উন্নয়নে বড় অগ্রগতি ঘটিয়েছেন। বাংলাদেশের আয় ও জিডিপি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই উন্নয়ন সবার জন্য হয়নি। দেশের ধনী শ্রেণীর উন্নয়নের সুফল পেয়েছে, কিন্তু সাধারণ মানুষের জন্য তা অনেক সীমিত ছিল। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীন সংবাদ মাধ্যমের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। বিএনপি 2014 সালের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকে, কারণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবি আদায় করা যায়নি। 2018 সালের নির্বাচনে হাসিনা প্রায় 96% ভোট পেয়েছিলেন, যেখানে বিএনপির অনেক প্রার্থী গ্রেপ্তার হয়েছিলেন। 2024 সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের উপর সন্ত্রাসী অভিযোগ আনা হয় এবং অবাধ নির্বাচনের সুযোগ সীমিত হয়। তাছাড়াও এক্সট্রা জুডিশিয়াল কিলিং ও এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স নতুন সরকারের সময়েও চলমান থাকে। হাসিনার দণ্ডনীয় শাসনের বিরুদ্ধে বিচার করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে দেশের জন্য সত্যিকারের অগ্রগতি তখনই সম্ভব হবে যখন নতুন সরকার তার উত্তরাধিকার থেকে শিক্ষা নিয়ে ন্যায়পরায়ণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলবে। প্রতিষ্ঠানগুলোকে হতে হবে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং অবশ্যই প্রতিশোধমূলক নয়। যদি বর্তমান সরকারও প্রতিশোধমূলক কৌশল অবলম্বন করে, যেমন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ, তাহলে ইতিহাস পুনরায় একই ভুলের পুনরাবৃত্তি ঘটবে। তাই বাংলাদেশের মূল চ্যালেঞ্জ হলো ক্ষমতার বাইরে থাকা ব্যক্তিদের প্রতি ন্যায় নিশ্চিত করা এবং রাজনৈতিক সম্প্রীতি ও সংলাপের সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠা করা। একটি শক্তিশালী, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারবে। দেশের মানবাধিকার রক্ষার জন্য রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছ, নিরপেক্ষ এবং আইনের শাসনের অধীনে কাজ করতে হবে। শেখ হাসিনার শাসনামল বাংলাদেশের ইতিহাসে একটি জটিল অধ্যায়। তিনি দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়েছেন, নিরাপত্তা স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন, তবে এর বিপরীতে মানবাধিকার লঙ্ঘন, গণতান্ত্রিক প্রক্রিয়ার অবমূল্যায়ন এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উপর তীব্র দমনপীড়ন চালিয়েছেন। বাংলাদেশের জন্য এখন এমন সময় এসেছে নতুন একটি অধ্যায়ের, যেখানে প্রতিশোধ নয়, ন্যায়, সংলাপ এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মূল মন্ত্র হবে। আগামী 2026 সালের নির্বাচন এবং পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়া দেশের জন্য নতুন এক পরীক্ষা। এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হলে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় পুনর্গঠনের পথে এগুতে পারবে, যা হাসিনার দোষ ও অবিচারের চক্র ভেঙে দেবে। বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে, যাতে ক্ষমতা কখনো ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না হয় এবং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষিত থাকে। এই নতুন পথই হবে দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা, উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠার মূল চাবিকাঠি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।